না, যায় না তো। মুখস্থ। আচ্ছা, এগুলো হচ্ছে শোনো, ওগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বোঝানো যাবে, কারণ যেহেতু জুমে আমাদের সময় কম, এই সময়ের মধ্যে গ্রামারটা পড়ে ফেলবো। হ্যাঁ, তারপর ধরো হচ্ছে গ্রামারটা শেষ করে মুখস্থ পড়াগুলো হোয়াটসঅ্যাপে শেষ করা যাবে, বুঝছো? আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করব। ওকে, তাহলে আমরা গতদিন দেখছি হচ্ছে নাউনের অবস্থানটা শুধু। আচ্ছা, আজকে দেখব হচ্ছে নাউনের বিস্তারিত ব্যাখ্যা। ওকে, নাউন। নাউন আমরা ছোটবেলা থেকে মুখস্থ করতে হবে, এগুলো এগুলো প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা, যেগুলো মুখস্থ করতে হবে বলে দিব, আর প্র্যাকটিস করতে হবে প্রচুর। আচ্ছা দেখো। হুম। হ্যাঁ, এগুলো প্রচুর পরিমাণে একটু পর পর প্র্যাকটিস করতে হবে। আর সমস্যা কি, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি এগুলো 2 বছর ধরে পড়ে আসছো, কিন্তু এগুলো এখন এগুলো তো পড়ো নাই। হ্যাঁ, তো এগুলো হয়তো দেখা যাচ্ছে যে কখনো পড়ছো, হয়তো 1 বছর আগে পড়ছো, হয়তো আর একটু দেখলে হয়ে যাবে, কিন্তু এগুলো একদম নতুন। হ্যাঁ, তো এটা আসলে সমস্যা। এই জন্য এখানে একটু সময় দিতে হবে। সাধারণ জ্ঞান তো আরো সময় দিতে হবে। আচ্ছা দেখো, নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রধানত হ্যাঁ, আমরা জানি নাউন 5 প্রকার, কিন্তু প্রধানত নাউন 2 প্রকার। কিসের ভিত্তিতে? সেন্সের ভিত্তিতে। দেখো, কনক্রিট নাউন কি? যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা যায়। সেগুলো কি কি? ধরো একটা বাড়ি, ধরো তোমার জামা তুমি অনুভব করতে পারতেছো, তাহলে এটা একটা নাউন, যেটা অনুভব করা যায়। হ্যাঁ, কিন্তু কিন্তু ধরো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটা আসলে ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রয়োজন হয়, মানে এটা তুমি অনুভব করতে পারবে না। ধরো আহ গরম, হ্যাঁ, হিট, তুমি হাত দিলা, তোমার হাতে গরম লাগলো, তাহলে তুমি কি অনুভব করতে পারলা? ঠিক। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো, এটা আসলে কি বলবো, ধরো হচ্ছে গিয়ে তোমার এই যে গরম হাত দিছো না গরমে, তোমার ধরো হচ্ছে গিয়ে যে ব্যথা লাগছে, এই যে ব্যথা, এই ব্যথা কিন্তু তুমি, তোমার হচ্ছে যে জাস্ট একটা শব্দ হচ্ছে ব্যথা, এটা দ্বারা কিন্তু তোমার মানে খুব একটা ইন্দ্রিয়, ধরো হচ্ছে আমি বললাম যে অনেস্টি, সততা, এই সততা কি তুমি কোনো কিছু ফিল করতে পারবা? ফিল করতে পারবে না তো। তুমি এটা ধরতে পারবা, ছুঁইতে পারবা? পারবা না তো, তাই না? তাহলে এই সততা, অনেস্টি হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ষষ্ঠ মানে আমাদের ইন্দ্রিয় হচ্ছে 5টা। ধর আমরা শুনি, দেখি, আর তোমার হচ্ছে যে নিঃশ্বাস নেই, এই যে লোম, আমরা সেন্সটা অনুভব করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়। আর যেগুলো কোনো মাধ্যমে কোনোভাবেই পারা যায় না, সেগুলো ষষ্ঠ ইন্দ্রিয়। যেমন হচ্ছে অনেস্টি। যেমন অনেস্টিকে কিন্তু তুমি কোনোভাবেই কোনো ইন্দ্রিয়, না চোখ দিয়ে দেখতে পারো, না কান দিয়ে শুনতে পারো, না তোমার চামড়াতে লাগলে কোনো হিট অনুভব, কোল্ড অনুভব হয়, কিছুই না, তাই না? এটা হচ্ছে প্রধান প্রকার, 2 প্রকার। কারণ এই যে তুমি যেগুলোকে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ধরতে পারে, যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউন গুলো আবার, আমার রুমটা এক রুমে, তা আমি তো এখন বাসাতেই থাকি, নওগাঁতেই থাকি। হ্যাঁ, এটা আমাদের বাসাতে। হ্যাঁ, ছিলাম তোমার গত বছরের মার্চ থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ছিলাম পঞ্চগড়ে। তো তারপর তুই চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি ছেড়ে দিয়ে এই নতুন চাকরিতে ঢুকছি। একদম ধর বাসা, আমার আমার অফিস হচ্ছে আমাদের বাসা থেকে 5 মিনিটের রাস্তা, এরকম। সুবিধা হয়েছে। আ- আমি ধরো 3টার সময়, রাত 3টায় ঘুমাইতে যাই, 9টার সময় ঘুম থেকে উঠি, 9টা 15তেই উঠি, মানে এখন অনেকবার আজকে যেমন 9টা 15 ঘুমাই, এটা অভ্যাস হয়ে গেছে, পড়ি টড়ি। তো তোমার হচ্ছে যে 9টা 15 ধরো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হই, 9টা 30, 15 মিনিটে রেডি টেডি হই। 15 মিনিটে রেডি হওয়ার পর তারপর হচ্ছে খাই 10 মিনিটে, 9টা 40, 9টা 40-এ বের হই, 9টা 40-এ, তাও 9টা 45 আমি অফিসে পৌঁছে যাই।
তো সুবিধা হয়েছে অনেক। আচ্ছা, তারপরে আমি ঢাকা যাওয়ার চেষ্টা করতেছিলাম, আহ, নিতে পারি নাই। তারপরও প্ল্যান আছে যে সুযোগ পেলে ঢাকা যাব। ঢাকা যাওয়ার কারণ হচ্ছে আমার এমবিএ করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ঢাকাতে স্টুডেন্ট পড়ানোর অপরচুনিটি বেশি, নওগাঁতে যেটা কম। হ্যাঁ, তো নওগাঁতে কম আসলে সেটাও না, নওগাঁতে ধরো পড়াইতে চাইলেও প্রচুর পড়াতে পারবো। এই মুহূর্তে আমি চাচ্ছি না, কারণ এই মুহূর্তে আমার একটা বাইরে যাওয়ার প্ল্যান আছে, এগুলোর পেছনে সময় দিচ্ছি। তো যদি এগুলোতে সাকসেসফুল হয় তো হলাম। আমেরিকাকে ফার্স্ট টার্গেট ধরছি, এখন দেখি কি হয়। মা- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মাস্টার্স করতে যাব, মাস্টার্স করে সুযোগ হলে পিএইচডি করব। মানে প্ল্যান তো সেটেলড হওয়ার, একদম থেকে যাওয়ার। তো আপাতত মাস্টার্স দিয়ে শুরু করতে চাই, এই আর কি, দেখি কি হয়। আচ্ছা দেখো, তাহলে পঞ্চেন্দ্রিয় দ্বারা যেগুলো তুমি অনুভব করতে পারো সেগুলো আবার হচ্ছে চার প্রকার। যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই যে দেখো, চারটা নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই হচ্ছে নাউন। এই পাঁচ প্রকার। এখন বুঝতে পারছো? আচ্ছা, এখন ধরো আমরা একটা দেখি। দ্য ওয়ার্ড অ্যাজেক্টিভ ইজ, বলো তো এই অ্যাজেক্টিভ ওয়ার্ডটা কি? অ্যাজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? শোনো, সকল নামই হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভও তো একটা নাম, একটা পার্টস অফ স্পিচের নাম। তাহলে কি অ্যাডজেক্টিভ একটা নাউন? বোঝো নাই? কোন নাউন? হ্যাঁ, নাউন কি? হ্যাঁ, কোনো কিছুর নামই হচ্ছে নাউন। তো অ্যাডজেক্টিভও তো একটা প্রকরণের নাম, একটা পার্টস অফ স্পিচের নাম। তার মানে অ্যাডজেক্টিভও হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে আমরা অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট এইরকমই, যে বাসায় আসার পর যখন উত্তরটা দেখবা তখন বলবা, আহ আরে এত সহজ জিনিস পারলাম না। অ্যাডমিশন টেস্ট এইরকম করে গুগলি দেয়। গুগলি বলগুলো যেমন পারা যায় না, কিন্তু কি স্লো আসে। এই অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো এরকম হয়। আচ্ছা, কিন্তু তোমার পড়ার বাইরে দিবে না। দেখো, তাহলে তুমি যেটা করবা, পাঁচটা নাউনের নাম মুখস্থ করে ফেলতে হবে তোমাকে প্রথমে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে পরেরটায়। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে প্রপার নাউন। এখন এই যে আমরা পাঁচ প্রকার নাউনেরই বৈশিষ্ট্য দেখবো। প্রপার নাউন কি? প্রপার নাউনের প্রধান বৈশিষ্ট্য, একদম প্রধান বৈশিষ্ট্য, প্রপার নাউন ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দ্বারা লেখা হবে। এখন ধরো বাক্যের শুরুটাতে আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখি না, সেটা না। প্রপার নাউন হচ্ছে বাক্যের মাঝে শেষে যেখানে বসে সেটা বড় হাতের অক্ষর হতে হবে। আর বাক্যের শুরুতে যে আমরা বড় হাতের অক্ষর দিই, এটা তো আমাদের একটা পাঞ্চুয়েশনের নিয়মের জন্যই দিই। হ্যাঁ, নিয়ম। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এটার প্রধান বৈশিষ্ট্য, এটা বড় হাতের অক্ষর হবে। আচ্ছা, সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসবে না। দেখো, প্রপার নাউনের পূর্বে দা বসবে না। তবে ব্যতিক্রম কি? নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, প্লেন, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, এবং দিক। এবং দিক দিক কি? ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইত্যাদি প্রপার নাউন হলে এদের পূর্বে দা বসবে। তার মানে এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। কি কি? নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দিক, দ্বীপপুঞ্জ, জাহাজের নাম, প্লেনের নাম, ট্রেনের নাম, পর্বতমালা, মরুভূমি। এগুলো কিন্তু দুই তিনবার হ্যাঁ, দেখলে মনে হয়। এখন এগুলো দেখো, এই যে দেখো, ধরো এই যে নামগুলা, ধর্মগ্রন্থের নাম দেখো, দা বাইবেল, দা কোরআন, দা রামায়ণ। হ্যাঁ, নেমস অফ নিউজ পেপার, এই যে সংবাদপত্রের নামের আগে দা বসবে, দা আনন্দবাজার, দা স্টেটসম্যান বা দা প্রথম আলো। জাহাজের নাম, এই যে শিপ, দা টাইটানিক, দা এমভি আকবর। তারপর ধরো তুমি বরিশাল যাওয়ার ট্রেন গুলো যেটা আছে। হুম। তারপর ট্রেনের নাম, ধরো দা বম্বে মেল, দা রাজশাহী এক্সপ্রেস। প্লেনের নাম, দা ডাকোটা, দা বোয়িং 707। স্পেস ক্রাফটের নাম, ধরো হচ্ছে দ্য স্কাই ল্যাবস, দা, এটা কি আর্যভট্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্ডিয়ান একটা রাইটারের বই আছে না, ওই যে পিসি দাসের বই, যে বইয়ের কথা তোমাকে বলছি। পিসি দাসের বই থেকে এটা, হ্যাঁ, পিসি দাসের বই থেকে এটা আর কি হুবহু তুলে নিছি। তুমি যেটা করবা, এগুলো তোমাকে মুখস্থই করতে হবে। মুখস্থ মিন্স কি? দেখো, যে এই যে উপসাগর, উপসাগরের নামের আগে দা বসবে। এখন কি কি উপসাগর আছে, তোমার এরকম 100টা উপসাগর মুখস্থ করতে হবে না।
তোমার মাথায় থাকতে হবে যে উপসাগরের নামের পূর্বে দা বসে। আর উপসাগরগুলো কি, পার্সিয়ান, দা বে অফ বেঙ্গল, জাস্ট একটু চোখে দেখে নিলে এটুকুই হবে। কিন্তু উপসাগরটা মুখস্থ করতে হবে, এই 100টা উপসাগরের নাম মুখস্থ না করলেও চলবে। ঠিক আছে, এটা তুমি দেখে নিবা। আচ্ছা, এখন আসি দেখো, সপ্তাহের 7 দিন এবং 12 মাসের নাম হয় প্রপার নাউন। সপ্তাহের 7 দিন এবং 12 মাসের নাম, তাহলে স্যাটারডে, সানডে কিংবা জানুয়ারি, ফেব্রুয়ারি সব প্রপার নাউন। এবং এগুলো তাহলে কি হবে, এগুলো বড় হাতের উপর দিয়ে লিখতে হবে। হ্যাঁ, আমি যখন জানুয়ারি বলবো তখন আমি ছোট হাতের উপর একটা ফোঁটা দিলে বলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এগুলো আমরা তো ধরো হচ্ছে ভুল করে। হুম। তো একমাত্র ব্যতিক্রম কি জানো, একমাত্র ব্যতিক্রম হচ্ছে দিকের নাম। এই দিকের নামটা, যেমন ধরো ইস্ট, আমরা কিন্তু ছোট হাতেরই লিখি, বড় হাতে লিখি না। এই দিকের নামগুলা ছোট হাতের লেখা যায়, ভুল হয় না। কিন্তু অন্য সবকিছুর নাম তোমাকে বড় হাতের অক্ষরেই লিখতে হবে। আচ্ছা, দেখো এবার একটু ডিফারেন্স দেখি। দ্য প্লেট ইজ মেড অফ, দেখো এই যে, আর দ্য প্লেট ইজ মেড অফ, মেড ইন, দুইটা একই না, দ্য প্লেস ইজ মেড। এখন পার্থক্য কি, দেখো এই যে CHIN এ, CHIN এ বানানো সেম, কিন্তু একটা হচ্ছে ছোট হাতের আর একটা বড় হাতের, একটা ছোট একটা বড়। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি, বানান তো সেম আসবে। হ্যাঁ, তো এখন দ্য প্লেট ইজ মেড অফ, এটা চায়না না, এটা চীনা, মানে চীনা মাটি, মানে এই প্লেটটা চীনা মাটির তৈরি, কারণ এটা ছোট হাতের। আর দ্য প্লেট ইজ মেড ইন চায়না, এটা তখন চায়না হচ্ছে চীন দেশ, তখন এই চীনটা হচ্ছে বড় হাতের, মানে চায়না থেকে তৈরি, আর এটা চীনা মাটির তৈরি। দেখো ছোট হাতের, হ্যাঁ, এই যে, হ্যাঁ, না না, মেড ইন চায়না লিখুক সমস্যা নাই। দেখো, মেড, না 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 না, আচ্ছা, এখন 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 এটার পার্থক্য তোমাকে বলি, শোনো। ধরো চীন থেকে তৈরি, চীন থেকে তৈরি, তাহলে হচ্ছে গিয়ে মেড ইন চায়নাই হবে, মেড ইন চায়না। হ্যাঁ, চায়না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে দেখো, এই যে এই চীনা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ধরো তুমি তোমার বাড়িগুলো ইট দ্বারা তৈরি করছো, তাহলে ইওর হাউস ইজ মেড অফ ব্রিক। তাহলে এই যে বস্তু দ্বারা তৈরি, বস্তু দ্বারা তৈরি হলে কি হবে, এটা ম্যাটেরিয়াল নাউন, এটাও নাউন, কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছো? আর এটা হচ্ছে যেহেতু বড় হাতে, সেহেতু এটা হবে প্রপার নাউন। আমি যখন, তুমি যখন বললা যে মাই হাউস ইজ মেড অফ ব্রিক্স, তখন কিন্তু ব্রিকটা হবে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তারপর ধরো আমরা একটা এক্সাম্পলে যাই। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, এখানে পদ্মা কোন পার্টস অফ স্পিচ দেখো, বা পদ্মা কোন নাম, এই যে নদীর নাম, হ্যাঁ, নদীর নামের পূর্বে দা বসে, এই যে দা, দা পদ্মা, তাহলে কিন্তু এটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এগুলা তুমি দেখে নিবা, তোমার হচ্ছে নামগুলা। আর আমি তোমাকে স্লাইড তো দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, কমন নাউন, এক শ্রেণীর ব্যক্তি বা বস্তু সকলকে কমন নাউন বোঝায়। তোমাকে একটা পার্থক্য বলি, ধরো তুমি হচ্ছে রিদওয়ান, কারণ রিদওয়ান কি, রিদওয়ান একটা বালক। একমাত্র, ও এখানে আরেকটা কথা বলি, একমাত্র এই যে আমরা এক বচন বহু বচন করি না, হ্যাঁ, বয় থেকে বয়েস করি, একমাত্র যত আমরা এক বচন বহু বচন করি না, এগুলো সব হচ্ছে কমন নাউন। কমন নাউন ছাড়া কোনো নাউনকে গোনা যায় না। এই যে একটু এর আগে আমরা পড়লাম হচ্ছে চীনা, চীনা পড়লাম না, এখন তুমি কি চীনাকে গুনতে পারো, গুনতে পারো না তো, তাই না? তো হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, ধরো আমি বললাম যে ইওর হাউস ইজ মেড অফ ব্রিক, তুমি তো গুনে গুনে ব্রিক কিনছো, 1000 ইটার দাম কত এরকম করে, তাই না? তাহলে ব্রিক তো তুমি গুনতে পারবা। কিন্তু ঘটনা হচ্ছে যা, ইভেন ধরো আমি তোমাকে 1 কেজি চাল আর 1 কেজি ডাল মিক্সড করে দিয়ে বললাম, এখানে মিক্সড করে দিলাম, দিয়ে বললাম যে এখন তুমি বেছে বেছে কতগুলা চাল আছে আর কতগুলো ডাল ডাল আছে বের করো, তুমি কিন্তু পারবা। কিন্তু এটা কি, সময় সাপেক্ষ, প্রচুর সময় লাগবে। তার মানে যে জিনিসগুলা গোনা যায় কিন্তু গোনাটা কষ্টকর, সেগুলোকে ধরে নেওয়া হয় এগুলা আনকাউন্টেবল, মানে গোনা যাবে না। যেমন হচ্ছে এই যে ব্রিক, একটা বাড়িতে কতগুলো ইট লাগবে, তুমি না হয় গুনে গুনে হাজার হাজার করে গুনে গুনে ইট কিনছো, তো একটা বাড়িতে ঠিক কতগুলো ইট লাগবে,
বা একটা বাড়িতে আছে, তাহলে তো তোমাকে বাড়ি ভেঙে ভেঙে গুনতে হবে। তুমি গুনতে পারবে কিন্তু একটা একটা করে বাড়ি ভেঙে ভেঙে গুনতে হবে। তার মানে এটা কষ্টসাধ্য। তার মানে যা কষ্টসাধ্য কিন্তু গোনা যাক সমস্যা নাই, কিন্তু সেটা কষ্টসাধ্য, তাহলে সেটা হবে আনকাউন্টেবল নাউন। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসি হচ্ছে কমন নাউন। তাহলে যা কিছু গোনা যাবে সব হবে কমন নাউন। এবং কমন নাউন হচ্ছে জাতি। কমন নাউন বোঝাবে একটা পুরো জাতি। যেমন ধরো উম মিনা কার্টুনে হ্যাঁ, মিনা কার্টুনে যে মিনার গরু ছিল, গরুর নাম কি? লালি। লালি। মিনা কার্টুনে গরুর নাম। তাহলে এই যে সে যখন গরুর নামটাকে লালি বলতেছে, তখন এই লালি হচ্ছে কি? প্রপার নাউন। হ্যাঁ, কিন্তু এই লালিটা কি? কাউ। তাহলে কাউটা কি হবে? কমন নাউন। জাতি বুঝাবে। এই যে রিদওয়ান একটা নাম, তাহলে প্রপার নাউন, কিন্তু সে একটা বালক বয়, তাহলে সেটা হবে কমন নাউন। যেমন ধরো ঢাকা একটা শহরের নাম, তাহলে প্রপার নাউন। কিন্তু এটা কি একটা সিটি? তাহলে ধরো ঢাকার মতো চট্টগ্রাম, রাজশাহী, এগুলো সিটি। তাহলে সবার সমষ্টি হচ্ছে বা জাতি হবে হচ্ছে সিটি। তামিম ইকবাল, সাকিব আল হাসান সব প্রপার নাউন। কিন্তু তারা কি? তারা ক্রিকেটার। তখন হবে ক্রিকেটারটা একটা জাতি বোঝাচ্ছে পুরো, মানে তামিম ইকবালদের পুরো জাতি, তাহলে এটা কমন নাউন। ধরো তা পদ্মা, তাহলে কি? প্রপার নাউন। কিন্তু এই পদ্মা কি? একটা নদী। এবং এই নদীর মধ্যে শুধু পদ্মা না, পদ্মা, মেঘনা, যমুনা সব থাকতে পারে। তাহলে এটা কমন নাউন। এবং প্রত্যেকটার সাথে কিন্তু তুমি কমন নাউনের প্রত্যেকটার সাথে এস বা ইএস যুক্ত করতে পারবা। অন্য কোনো নাউনের সাথে তুমি এটা পারবা না। ঠিক আছে? তাহলে এই যে দেখো বুক, রিং, রবার। রবার মানে হচ্ছে ডাকাত, পেন, পেন্সিল, পিপিল, মাউথ, হিউম্যান, ইনফ্যান্ট, এগুলো সব হচ্ছে কি? প্রপার নাউন। কারণ এগুলোকে তুমি এখন ধরো হচ্ছে, এখন এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, মাউথ, মাউথ তো মুখ। মুখ তো তোমার কি নাউন হওয়া উচিত? আহ ম্যাটেরিয়াল নাউন, বস্তু। না, বস্তু। মুখকে আমি কিভাবে গুনবো? এরকম একটা প্রশ্ন আসে না? তো কিন্তু ধরো ওই যে একটা, তোমার একটা মুখ, আমার একটা মুখ, তার একটা মুখ, এরকম করে কিন্তু অনেকগুলো মুখ তৈরি হতে পারে। হ্যাঁ, এটা কমন নাউন। আচ্ছা দেখো একটা এক্সাম্পল দেখি। আই রেকগনাইজড ইয়োর ভয়েস অ্যাট ওয়ান্স। আমি হঠাৎ তোমার ভয়েস চিনতে এখন ভয়েস হচ্ছে স্বর। স্বর কি কি গোনা যাবে? চাই না তো। কিন্তু অল্প কিছু ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে থ্যাঙ্কস। আমরা কিন্তু থ্যাঙ্কস বলি, ধন্যবাদ। তো ধন্যবাদকে আবার তুমি কিভাবে গুনবা? তাই না? এরকম অল্প কিছু ব্যতিক্রম আছে যেগুলোকে গোনা যায়। যেমন ভয়েস, আমার ভয়েস একরকম, তোমার ভয়েস একরকম। এই যে ভয়েসের যে ডিফারেন্সেস, তার মানে কি প্রত্যেকটা ভয়েস আইডেন্টিফাই করা যাচ্ছে। এই কারণে এটাকে ধরা হয় হচ্ছে কমন নাউন। এটা ব্যতিক্রম। ঠিক আছে? আবার ধর এই যে থ্যাঙ্কস একটা ব্যতিক্রম। কারণ থ্যাঙ্কস তো ধন্যবাদ, তাহলে এখন এই ধন্যবাদ তোকে গুনতে পারবা না তুমি, তাহলে থ্যাঙ্কস আর কেমনে কি? তাই না? এটা হচ্ছে ব্যতিক্রম। এটা ব্যতিক্রম। আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে, দেখো কমন নাউন গুলো কি হতে পারে? এক বচন হতে পারে, আবার বহু বচনও হতে পারে। হ্যাঁ, শোনো, বহু বচন গুলো, বহু বচন বাচক নাউন অবশ্যই কমন নাউন, কিন্তু এক বচন গুলো কমন নাউন নাও হতে পারে। কেন না? কারণ হচ্ছে ধরো ওয়াটার, এটাও এক বচন। আবার বয়, এটাও এক বচন। কিন্তু বয়কে তো বহু বচন করা যায়, ওয়াটারকে তো বহু বচন করা যায় না। তাই না? সেই জন্য এক বচনে সবাই যে কমন নাউন হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু বহু বচন গুলো সবগুলো হবে হচ্ছে কমন নাউন। আচ্ছা, কমন নাউনের সাথে কিভাবে আমরা প্লুরাল কমন নাউন করব, মানে এক বচনকে কিভাবে বহু বচন করব, সেটা হচ্ছে এস বাই এস যোগ করে। যেমন বয়কে আমরা বয়েস করলাম। আরেকটা কি? দা প্লাস অ্যাজেক্টিভ। এই দা প্লাস অ্যাজেক্টিভ দ্বারা বোঝাবে হচ্ছে পুরো জাতি। তাহলে দা প্লাস অ্যাজেক্টিভ, হ্যাঁ, জাতি বোঝাবে। জাতি। যেমন হচ্ছে আমি বললাম দা পুওর আর অলওয়েজ হ্যাপি। এখানে এই যে দা পুওর বললাম, পুওর তো গরিব, গরিবেরা না তো গরিব। কিন্তু দা পুওর দ্বারা পুরো জাতিকে বোঝালো, যেটা আবার হচ্ছে বহু বচন, এই কারণে আর বসলো বহু বচন হিসেবে। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে সিঙ্গুলার কমন নাউনকে আমরা দুই ভাবে প্লুরাল করতে পারবো। একটা হচ্ছে এস বাই এস যুক্ত করে, আরেকটা হচ্ছে দা প্লাস এডজেক্টিভ করে। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে উদাহরণ দেখি। দেখো, আই থিংক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। বড় লোকদের বেশি বেশি ট্যাক্স দেওয়া উচিত। তাহলে কি? দেখো, রিচেস, রিচ, আরেকটা কথা শোনো, রিচ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। একমাত্র কমন নাউন ছাড়া
তুমি কাউকে বহুবচন করতে পারবে না। হ্যাঁ, তাহলে রিচ অ্যাডজেক্টিভ তো এটা তুমি পারবাই না, তার মানে এটা হবে না। এখন রিচ, রিচ হচ্ছে ধনী, ধনী, কিন্তু আমার লাগবে ধনীরা বা ধনীদের, তাই না? মানে ধনী, শুধু ধনী মানে হচ্ছে এটা দিয়ে কিন্তু কোনো জাতি বোঝাচ্ছে না, এটা দিয়ে বোঝাচ্ছে কি দোষ বা গুণ, জাতি বোঝাচ্ছে না। হ্যাঁ, কিরকম? ধরো পুয়ার, গরিব, পুয়ার বললে কিন্তু জাস্ট একটা গরিব স্ট্যাটাস বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু যখন তুমি দা পুয়ার বলবা তখন না, পুরো গরিব জাতিকে বোঝাবে। হ্যাঁ, আচ্ছা, কারণ এগুলো এই যে রিচ পুয়ার এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা, দা রিচেস, প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না, সেই ক্ষেত্রে হবে হচ্ছে শুধু দা রিচ। পরেরটা দেখো, দ্য পুয়ার অলওয়েজ অনার দ্য রিচ, এখানে দ্য রিচ কেউ একই, দেখো দ্য রিচ। আবার একইভাবে দ্য পুয়ার, তার মানে গরিব জাতিরা সব সময় ধনী জাতিদেরকে সম্মান করে। হ্যাঁ, তার মানে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন তুমি করতেছো তখন সেটা হয়ে যাচ্ছে প্লুরাল কমন নাউন। আচ্ছা, এখন আসি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউনের এটা হচ্ছে সমষ্টিবাচক। আচ্ছা, এটা শোনো, প্রপার কমন নাউন কি? এই যে আমরা একটু আগে যেটা বললাম কমন নাউন, কমন নাউন হচ্ছে প্রপার নাউনের সমষ্টি, প্রপারের সমষ্টি। কিরকম? ধরো রিদওয়ান, এক রিদওয়ান প্লাস জাকওয়ান প্লাস আদনান, সবাই কি? সবাই হচ্ছে বয়। তাহলে এই যে দেখো, যে বা, আমি অনেকগুলো এই যে রিদওয়ান বা জাকওয়ান বা আদনান সবাই কি? সবাই হচ্ছে একটা করে প্রপার নাউন। আর অনেকগুলো প্রপার নাউন মিলে আমি কি করলাম? একটা কমন নাউন বানালাম। আবার অনেকগুলো কমন নাউন যখন একসাথে হবে তখন সেটা আবার হবে হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। যেমন ধরো তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, সবাই কি? সবাই হচ্ছে প্রপার নাউন। এদের সমষ্টি কি? এরা কি? এরা ক্রিকেটার। হ্যাঁ, ক্রিকেটার কিন্তু কমন নাউন। আবার এই প্রত্যেকটা ক্রিকেটারকে একসাথে নিয়ে কি গঠিত হয়? একটা টিম। তাহলে টিম হবে কালেকটিভ নাউন। হ্যাঁ, হ্যাঁ, এ দেখো আর্মি, আর্মি হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। আচ্ছা, আর আর্মি বলো, পুলিশ বলো, এগুলো সব কালেকটিভ নাউন। নেভি, বিডিআর, সব কালেকটিভ। আচ্ছা ধরো আর্মি, আর্মিতে কি আছে? সৈনিক বা সোলজার, তাহলে সোলজার হবে হচ্ছে কমন নাউন, এবং তুমি সোলজারকে সোলজার্সও করতে পারবা। আবার ধরো সোলজারের একজনের নাম রহিম, একজনের নাম করিম, সেগুলো হয়ে যাবে কি? প্রপার নাউন। এখন তুমি হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো আর্মিকে তো আমরা আর্মিস করতে পারি। হ্যাঁ, যেমন ধরো হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। এখন ধরো ফ্যামিলিতে কে থাকে? ধরো মাদার থাকে, হ্যাঁ, ব্রাদার থাকে, ফাদার থাকে। এখন ঘটনা হচ্ছে এই যে ফ্যামিলিকে যখন ভেঙে তুমি মাদার বা ফাদার পেলা, এগুলো কিন্তু কি হয়ে গেল? তাহলে কমন নাউন হয়ে গেল ফ্যামিলিকে ভেঙে। আবার এই মাদার কমন নাউনকে যখন তোমরা ধরো ফাদারের নাম হচ্ছে আব্দুর রহিম, তাহলে সেটা আবার কি? সেটা আবার প্রপার নাউন হয়ে গেল। হ্যাঁ, তার মানে কি, কালেকটিভ নাউনকে ভাঙলে পাবা কমন নাউন, কমন নাউনকে ভাঙলে পাবা প্রপার নাউন। এখন প্রশ্ন হচ্ছে এই যে ফ্যামিলি বা এই যে আর্মি, এগুলোর সাথে তো এগুলোকে তো প্লুরাল করা যায়, তাই না? এখন ঘটনা হচ্ছে যে তাহলে কিন্তু আমরা তো একটু আগে পড়লাম যে শুধু কমন নাউন ছাড়া কোনো নাউনকে প্লুরাল করতে পারবে না, এটা তো কালেকটিভ নাউন। কিছু কিছু নাউন আছে, মানে কিছু কিছু কালেকটিভ নাউন আছে যে নাউনগুলোকে তুমি চাইলে প্লুরাল করতে পারবা, কিন্তু তখন সেটা আর কালেকটিভ নাউন থাকবে না, সেটা কমন নাউন হয়ে যাবে। আমি উদাহরণ দিচ্ছি, ধরো ক্লাস, ওই একই, ক্লাসের মধ্যে বয় আছে, গার্ল আছে, এরা সবাই কি? এরা কমন নাউন, কিন্তু এদের আলাদা আলাদা নাম আছে, তখন এটা কি হয়ে যাবে? প্রপার নাউন। এরকম অডিয়েন্স, ক্রাউড, কমিটি, জুরি, ক্লার্জি, পাবলিক, টিম, এগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে। এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন, যেটা অর্থ বুঝবে না সেটা একদম মানে খাতায় লিখে অর্থ সহ পড়বা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ধরো হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলিকে আমরা বললাম হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু ফ্যামিলির সাথে মানে ফ্যামিলিকে প্লুরাল করলে এটা তো কমন নাউন হয়ে যায়। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, ধরো আমি বললাম উম আচ্ছা, দেয়ার আর 3 ফ্যামিলিজ ইন আওয়ার ফ্লোর। তাহলে দেখে এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা ফ্যামিলি,
হ্যাঁ, তিনটা আলাদা আলাদা ফ্যামিলি। তার মানে কি এগুলোকে তুমি তিনটা আলাদা আলাদা পরিবারকে গুনতে পারতেছো, তখন এটা হয়ে যাবে কি কমন নাউন। হ্যাঁ। আচ্ছা, ধরো আমি বললাম যে যেমন টিম, টিম কি কালেকটিভ নাউন, কিন্তু আমি বললাম ধরো এবার বিশ্বকাপে 11টা টিম অংশগ্রহণ করছে, তখন কিন্তু বাংলাদেশ টিম, ভারত টিম, ইন্ডিয়া টিম, নেপাল টিম সব কিন্তু আলাদা আলাদা একটা একটা করে, তখন এটা হয়ে যাবে কমন নাউন। এর কারণ তুমি তখন 11 টিমস করতে পারো। বুঝতে পারছো? আর আদারওয়াইজ এটা হবে হচ্ছে কালেকটিভ নাউন। কেন? কারণ টিম তো হচ্ছে 11টা ধরো প্লেয়ারেরই সমষ্টি, তার মানে কি 11টা প্লেয়ার, প্লেয়ার PLAYR, এই প্লেয়ারকে আবার তুমি S/S ও করতে পারো, তার মানে এটা কি প্লেয়ার হচ্ছে কমন নাউন, আর এই কমন নাউনের সমষ্টি টিম, সেটা হবে কি হবে কালেকটিভ নাউন। আচ্ছা, উদাহরণ দেখো, নিচের কোনটি কালেকটিভ নাউন? এই দেখো টিম পেয়ে গেল। বুক হচ্ছে গিয়ে বই, বই কি ম্যাটেরিয়াল নাউন। মাউথ, ওই যে আমরা বললাম শুরুতে কমন নাউন। ট্রুথ, সত্য, সত্য অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন সত্য অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটু পর দেখো। দেখো কমন, এই যে যেটা বললাম কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন, ধরো বুক বই, and বই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটু পর বলতেছেন ধরো। আচ্ছা, ধরো হচ্ছে বুক হচ্ছে বই, তাহলে এখন বইকে তুমি বুকস করতে পারো, তাই না? বুককে বুকস করতে পারো, তার মানে এটা কি হচ্ছে কমন নাউন। আচ্ছা, এখন এই কমন নাউনের সমষ্টি কি? লাইব্রেরি, অনেকগুলো বইয়ের সমষ্টি, অনেকগুলো বইয়ের সমষ্টি লাইব্রেরি, তাহলে লাইব্রেরি হবে কালেকটিভ নাউন। হ্যাঁ, তাহলে যখন তুমি একটা লাইব্রেরি বোঝাচ্ছ সেখানে অনেকগুলো যখন বইয়ের সমষ্টি হচ্ছে, তখন সেটা কালেকটিভ। কিন্তু ধরো তোমার তোমার এলাকাতে 5টা লাইব্রেরি আছে, তখন কি আলাদা আলাদা করে প্রত্যেককে বোঝাচ্ছে, তখন সেটা আবার কমন নাউন হয়ে যাবে। কিন্তু এখানে কালেকটিভ নাউন। পার্থক্যটা বুঝতে পারছো? ধরো যখন এই লাইব্রেরিটা অসংখ্য বইয়ের সমষ্টি, তখন সেটা হবে হচ্ছে এই লাইব্রেরিটা হয়ে যাবে কমন নাউনের সমষ্টি, মানে কালেকটিভ। কিন্তু যখন এটারে তুমি কালেকটিভ থেকে কমন বানাবা, তখন কি ধরো তোমার চারপাশে 5টা লাইব্রেরি আছে, তখন তুমি আলাদা আলাদা করে গুনতে পারতেছো, এটা একটা লাইব্রেরি, ওটা একটা লাইব্রেরি। যখন যখন তুমি গুনতে পারতেছো, হ্যাঁ, যখন তুমি গুনতে পারবা তখন সেটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসি হচ্ছে প্লেয়ার টিম, এটা নিয়ে বললাম শিপ ফ্লক। হ্যাঁ বলো। তুমি বহুবচন করে ফেললা, এটা হয়ে যাবে কমন নাউন। কমন নাউন হয়ে গেল। হ্যাঁ, ধরো যখন তুমি বাবা মা ভাই বোনের সমষ্টি, সমষ্টি বোঝাচ্ছ, দেখো যখন তুমি বাবা মা ভাই বোনের সমষ্টি বোঝাচ্ছ ফ্যামিলি, ইট ইজ মাই ফ্যামিলি, তুমি বললে ইট ইজ মাই ফ্যামিলি, তখন ফ্যামিলিটা কালেকটিভ নাউন। কারণ এই ফ্যামিলি মানেই তুমি বোঝাচ্ছ তোমার বাবা মা ভাই বোন। হ্যাঁ, কিন্তু যখন তুমি বললে যে আমার চারপাশে আমাদের ফ্লোরে 3টা পরিবার থাকে, তখন আসলে ফ্যামিলি হচ্ছে ভাই বোনের সমষ্টি না, তখন আলাদা আলাদা পরিবারকে বোঝাচ্ছে। ধরো ফ্লক আর হচ্ছে শিপ, ফ্লক আর শিপ। ধরো শিপ হচ্ছে ভেড়া বা ছাগল, তাহলে এটা কি, ধরো ছাগল কি বা কাউ, এটা কি পুরো জাতি বোঝাচ্ছে, তাহলে কমন নাউন। কিন্তু যখন এক ঝাঁক ছাগল বোঝায়, একটা পুরো ঝাঁক, হ্যাঁ, এই ঝাঁককে বলা হয় ফ্লক, ফ্লক, তখন সেটা হবে কালেকটিভ নাউন, কারণ সমস্ত শিপের একটা ঝাঁক বোঝাচ্ছে, সমস্ত শিপে একটা ঝাঁক বোঝাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, কালেকটিভ গেল। এখন হচ্ছে দেখো, দাঁড়াও, এই যে কমন নাউনের সমষ্টি হলো কালেকটিভ। আচ্ছা দেখো, এই যে এখন ঘটনা হচ্ছে যে এই যে এ ব্যাচ অফ স্টুডেন্টস, আ গ্যালাক্সি অফ স্টার্স, আ প্যাক অফ হাউন্ডস, আ হিপ অফ ফাইলস, আ পাইল অফ বুকস, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, আ প্যানেল অফ এক্সপার্টস, এগুলো সবগুলোর এই যে ব্যাচ বলো, গ্যালাক্সি বলো, প্যাক বলো, হিপ বলো, পাইল বলো, ব্যান্ড বলো, প্যানেল বলো, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। আর এগুলো কি, যেগুলোর সাথে S/S যুক্ত করছো, এগুলো হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এ ব্যাচ অফ স্টুডেন্টস। কারণ পরীক্ষায় আসে কি জানো, এ ড্যাশ অফ স্টুডেন্টস, তখন তোমাকে ব্যাচ অফ স্টুডেন্টস বসাতে হবে। এই কারণে পাইল অফ বুকস, বইয়ের গাদা, আ হিপ অফ ফাইলস, ফাইলের স্তূপ, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। প্যানেল অফ এক্সপার্টস, ব্যান্ড অফ মিউজিশিয়ানস। ক্লিয়ার?
আচ্ছা, কিছু কালেকটিভ নাউন সবসময় প্লুরাল। দেখো কালেকটিভ নাউন কি, আমরা কি বললাম, শুধুমাত্র কমন নাউন হবে হচ্ছে প্লুরাল, হ্যাঁ, বা এস বাই এস যুক্ত করতে পারবো। কিন্তু দেখো, কালেকটিভ নাউন গুলোর সাথে যখন আমরা মানে ধরো ফ্যামিলিকে যখন ফ্যামিলিজ করলাম, তখন না আমরা এটাকে কমন করে ফেললাম, তাই না? এটাকে আমরা কমন করে ফেললাম। কিন্তু কিছু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো স্বভাবতই কমন, মানে এস বাই এস যুক্ত না করলেও তারা সব সময় হবে প্লুরাল, বহুবচন, এবং সেগুলোর পর আর বসবে। যেমন ধরো মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি ইজ মাই, কিছু একটা দাও, এই যে তুমি ইজ বললা, কারণ কি, এখানে কালেকটিভ নাউন হচ্ছে ফ্যামিলি, যার কারণে, আর কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার, সে কারণে ইজ বসলো। বুঝছো? কিন্তু কিছু কালেকটিভ নাউন আছে এরা সবসময় প্লুরাল হয়, যেগুলো কি অ্যারিস্টোক্রেসি, ক্যাটেল, জেন্ট্রি, পোল্ট্রি, পিপল, পিজেন্ট্রি, ক্লার্জি, ফোক, নোবেলিটি, ভার্মিন। এগুলোর ব্যবহার কি? সবার আগে বলি, এগুলোর অর্থ তোমাকে আগে শিখতে হবে। অ্যারিস্টোক্রেসি মানে অভিজাত লোকজন, হ্যাঁ। ক্যাটেল, জেন্ট্রি, পোল্ট্রি, পিপল, এগুলো হচ্ছে গিয়ে সব কালেকটিভ নাউন। আচ্ছা, এই দেখো পিপল, পিপল হচ্ছে কালেকটিভ নাউন। এটা তোমাদের না, তোমার সাথে আলোচনা নেই। পিপল, পিপল কালেকটিভ না নাকি? পিপল হচ্ছে অলওয়েজ প্লুরাল। কিন্তু পাবলিক, পাবলিকও তো তোমার হচ্ছে কালেকটিভ নাউন। এই যে দেখো পাবলিক, এই যে পাবলিক, পাবলিক আছে। কিন্তু পাবলিক, দেখো পাবলিক আর পিপল তো একই অর্থ দেয়, তাই না, জনগণ। কিন্তু পাবলিক হবে সিঙ্গুলার, পিপল হবে প্লুরাল। এইগুলা তোমাকে মুখস্থ করতে হবে। অল্প কিছু আছে যেগুলো অলওয়েজ প্লুরাল। যেমন ধরো ক্লার্জি, ক্লার্জি মানে হচ্ছে যাজক, যাজক সম্মান, আমরা যেমন হুজুর বলি না, ওরা ওদের ওদের হুজুর আর কি, খ্রিস্টানদের। ক্লার্জি আর অলওয়েজ হ্যাপি। এই যে দেখো ক্লার্জি বলছে, ক্লার্জি হচ্ছে কালেকটিভ নাউনের বহুবচন, এই কারণে আর বসছে। ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটেল বলছে, দেখো ক্যাটেলস তো বলে নাই, তারপরও কেন আর দিল? কারণ ক্যাটেল কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার। আচ্ছা, এখন নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউনের সদস্যরা যদি একত্রিত না হয়ে বিভাজিত হয়ে যায়, তাহলে এই অবস্থাকে নাউন অফ মাল্টি। দেখো আমরা দেখো কালেকটিভ নাউন কি, সকলের সম্মিলিত একটা রূপ। যেমন টিম, 11টা প্লেয়ারের সদস্য, মেম্বার, তাই না, এদের সমষ্টি। আচ্ছা ধরো আমরা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দেখি না ইন্ডিয়ান চ্যানেলে। আচ্ছা ধরো ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ধরো শাহরুখ খানের একটা সিনেমা, এটাকে বিচার করবে 10 জন বিচারক, 10 জন বিচারকের একটা কমিটি। এই যে আমি যখন বললাম হচ্ছে কমিটি, এই কমিটি কিন্তু কালেকটিভ নাউন, এটা সমষ্টি বোঝাচ্ছে, একটা কমিটি, ঠিক আছে। আচ্ছা, এই কমিটি সবাই যদি মনে করে যে না, শাহরুখের এই সিনেমাটা খুব ভালো হয়েছে, তাহলে কি সবাই একটা সিদ্ধান্তে, একটা একক সিদ্ধান্ত উপনীত হলো, তাই না? তখন এই কালেকটিভ নাউনটা হবে সিঙ্গুলার। কিন্তু এদের মধ্যে যদি 9 জন মনে করে যে ছবিটা খুব ভালো, অন্তত একজন যদি মনে করে এই ছবিটা খুব বাজে, তাহলে এই কমিটিটাই হয়ে যাবে প্লুরাল। যেমন দেখো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি মানে ওই যে জুরি বোর্ড বলে, ধরো কমিটি বা জুরি, বিচারকরা, তারা কি করলো, এখন জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু যখন বলছে তারা তাদের সিদ্ধান্তে ভাগাভাগি হয়ে গেছে, তার মানে কি তারা একক সিদ্ধান্তে আসতে পারে না, তখন হলো কি ওয়ার। কিন্তু দ্য জুরি ইজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন, এবং দেখো বহুবচন হওয়ার কারণে কিন্তু দেয়ার হলো তাদের সিদ্ধান্তে। কিন্তু দেখো দ্য জুরি ইজ ইউনানিমাস ইন, ইউনানিমাস মানে একত্র, একমত হওয়া। তাহলে কি জুরিটা একমত হয়েছে একটা সিদ্ধান্তে, তাহলে ইসটা কি হবে, মানে জুরিটা কি কালেকটিভ নাউন, এবং এটা হলো সিঙ্গুলার। এবং এখানে ইটস বললো, দেয়ার বললো না, এটি তার সিদ্ধান্তে স্থির হয়েছে। বুঝতে পারছো? তাহলে কালেকটিভ নাউন গুলো যখন সিঙ্গুলার হবে, মানে কালেকটিভ নাউন গুলো যখন কোনো সিদ্ধান্তে এককভাবে একটা সিদ্ধান্তে উপনীত হবে, তখন সেটা সিঙ্গুলার। কিন্তু এরা যদি একক সিদ্ধান্তে পৌঁছাতে না পারে, এটা হবে প্লুরাল। যেমন ধরো দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন। দেখো আনএবল টু এগ্রি তার মানে কি, সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তাহলে হবে কি, এই কমিটিটা হবে হচ্ছে প্লুরাল, তাহলে কি হবে ওয়ার। ঠিক। তারপর ধরো দ্য অডিয়েন্স রিমেইনস সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন। দেখো এখানে এই যে অডিয়েন্সও কালেকটিভ নাউন, কিন্তু তারা সবাই সবাই কি করলো, তারা চুপচাপ বসেছিল, কেউ একজনে দাঁড়ায়নি। তাহলে কি হলো, তাহলে যেটা হলো, এটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেল, এবং সিঙ্গুলারের জন্য এই যে ভার্বের সাথে এস বাই এস রিমেইন্স যোগ করছে। বুঝছো? হ্যাঁ কালেকটিভ নাউন, কিন্তু সিঙ্গুলার কালেকটিভ নাউন।
ঠিক। আচ্ছা, আর যাব না, বুঝছো? ম্যাটেরিয়াল নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এটা সামনের দিন। তুমি তাহলে কি করবা? তোমার কাছে দুইটা বই আছে, একটা কম্পিটিটিভ আছে, একটা অ্যাপেক্স আছে, তাই না? তুমি শুরুতে, আচ্ছা পিসি দাস এখন ধরতে হবে না, আমার আমার এই শিটগুলো সব পিসি দাস থেকে নেওয়া, হ্যাঁ। তুমি যেটা করবা সেটা হচ্ছে, তোমার প্রথম কাজ হচ্ছে আগে কম্পিটিটিভ এক্সাম থেকে প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন এই তিনটা পড়া। এবং এখানে দেখবা এক্সারসাইজও আছে। আচ্ছা, প্রপার, কমন এবং কালেকটিভ এই তিনটা তোমার আগে পিসি দাসের বই, কি বলে, কম্পিটিটিভ এক্সাম থেকে পড়বা। এবং কম্পিটিটিভ এক্সামে ভালো মতো বুঝে, আমার এই শিটগুলো আবার দেখে, ভিডিওগুলো বুঝে যেটা করবা সেটা হচ্ছে এবার অ্যাপেক্সে যাবা। এরপর এই তিনটা তুমি অ্যাপেক্স থেকে পড়বা। এবং আমি যা যা বললাম এগুলো, না না না, ব্যাখ্যা ট্যাখ্যা সবই পড়বা, সমস্যা নেই, সব পড়বা, সমস্যা নাই। আমি যা বলতেছি এগুলাই আছে, কিন্তু আরেকবার তুমি দেখলে আমার কথাগুলোর সাথে তুমি বইয়ের কথাগুলো মিলবে, মানে বুঝতে চেষ্টা করলে জিনিসটা তোমার মাথায় ঢুকবে ভালো। ঠিক আছে, এটা হচ্ছে আপাতত পড়া। আর এখানে 2 মিনিট সময় দেখাচ্ছে আমার এখানে, মানে ধরা 2 মিনিট পর অফ হয়ে যাবে। এখন আমি তোমাকে হোয়াটসঅ্যাপে, তুমি আমাকে ফোন দাও, কোন নাম্বার থেকে দিবা, আমি তখন এখন পড়া ধরবো। কালকে কি, আজকে পড়া হয়নি সব? তাহলে আরো পড়া নাও। আচ্ছা, গ্রুপ ভার্ব হচ্ছে, তুমি হচ্ছে তাহলে এফ এফ পড়ছো না? তাহলে এ থেকে এফ পর্যন্ত যতগুলো আছে সব, এ থেকে এফ গ্রুপ ভার্ব। আচ্ছা, আমার শিটে যে 5 পেজ ছিল এর সাথে আরো 3 পেজ নাও, 8 পেজ। উম, এগুলাই পরীক্ষায় আসবে, এগুলো বারবার পরীক্ষায় আসে। তুমি পর, তাহলে 5 পেজই থাকলো, 5 পেজ পড়বা সামনের দিন, 5 পেজ শিট পড়বা। আর ইডিয়ম এ এ যে এ আছে, এ থাকুক, আর বি পড়তে হবে না, ইডিয়ম শুধু এই থাকলো। হ্যাঁ, এটা রিভিশন করবা। আর ওয়েট, জিকে, জিকে তোমার হচ্ছে ছিল কত? হুম, আর হচ্ছে জিকে। আচ্ছা করো, সমস্যা নাই। তাহলে তুমি 47 থেকে 60 60 সাল পর্যন্ত পড়ো। হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি 60 সাল পর্যন্ত শেষ করো তাহলে। ওকে, ওকে, আল্লাহ হাফিজ।